হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা ফোর্থ সেমিস্টার অনার্সে পড়ছো, তোমাদের যে এসিসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, 30 বা 50 নম্বরের বড় প্রশ্ন। প্রাচীন ভারতের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে নালন্দা প্রত্নস্থল বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে একটি 1000 শব্দের প্রতিবেদন। এখানে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো। ভারতীয় উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হল নালন্দা। বিহার রাজ্যের রাজধানী পাটনায় প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের অবস্থান। নালম কথার অর্থ পদ্ম, আর দা মানে প্রদান করা। বৌদ্ধ শাস্ত্রে পদ্ম জ্ঞানের প্রতীক, অর্থাৎ নালন্দা হলো জ্ঞান বিতরণ বা জ্ঞান প্রদানের একটি স্থান। উৎখনন থেকে খ্রিস্টপূর্ব 3য় শতক অর্থাৎ মৌর্য যুগের বিক্ষিপ্ত কিছু চিহ্ন পাওয়া গেলেও নালন্দার প্রকৃত বিকাশ ঘটে গুপ্ত শাসনকালে। প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের প্রাপ্ত তথ্য অনুযায়ী খ্রিস্টীয় 5ম শতকের প্রথম ভাগে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত 410 থেকে 55 খ্রিস্টাব্দ নালন্দা বিশ্ববিদ্যালয়ের পত্তন ঘটান। এই তথ্য সম্ভবত ঠিক, কারণ পূর্ববর্তী গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের 375 বা 380 থেকে 410 খ্রিস্টাব্দ অন্তিম পর্বে বৌদ্ধ শাস্ত্র চর্চা ও পর্যটনের জন্য ভারতে এসেছিলেন চৈনিক পরিব্রাজক ফা হিয়েন। তিনি তার বিবরণে গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নিকটস্থ অঞ্চলের বিশদ বিবরণ দিলেও সেখানে নালন্দার কোনো উল্লেখ ছিল না। অন্যদিকে 7ম শতকের প্রথম ভাগে বিখ্যাত চৈনিক পরিব্রাজক সুয়ান জাং 629 থেকে 644 খ্রিস্টাব্দ যখন ভারত পরিভ্রমণ করতে আসেন, তখন নালন্দা পূর্ণ বিকশিত একটি বিশ্ববিদ্যালয়, এবং সুয়ান জাং এর ভারতে আসার অন্যতম কারণ এখানে পড়াশোনা করা। বছরে অবশ্য নালন্দা অন্তিম পর্বের গুপ্ত শাসক নরসিংহগুপ্ত বালাদিত্য ও পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের 606 থেকে 648 খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষকতায় তদানীন্তন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ও বৌদ্ধ ধর্ম ও দর্শন শিক্ষার অগ্রগণ্য প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করেছে। তবে কেবল বৌদ্ধ শাস্ত্র নয়, সেই সাথে সাহিত্য, দর্শন, বেদ, ব্যাকরণ, শব্দশাস্ত্র, অলঙ্কার, জ্যোতিষ, রসায়ন, আয়ুর্বেদ ইত্যাদি বিষয়ও নালন্দার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। সুয়ান জাং তার বিবরণীতে লিখেছেন যে সেকালে ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,000, শিক্ষক ছিলেন প্রায় 2,000। প্রধান আচার্য ছিলেন সর্বশাস্ত্র বিশারদ শিলভদ্র। সুয়ান জাং আরও লিখেছেন যে শক্রাদিত্য, বুধগুপ্ত, তথাগুপ্ত, বালাদিত্য, বজ্র প্রমুখ শাসকের পৃষ্ঠপোষকতায় বা অনুদানে নালন্দা প্রায় 100 গ্রামের স্বত্বাধিকার বা রাজস্ব ভোগ করত, এবং এই অর্থেই শিক্ষক ও ছাত্রের ভরণপোষণ চলত। এখানকার অধ্যাপক পাণ্ডিত্যর কথা ভারতের বাইরেও ছড়িয়ে পড়ে, এবং ভারতের বাইরে থেকেও বিশেষত চীন থেকে প্রচুর ছাত্র এখানে পড়াশোনা করতে আসতো। নালন্দায় 8টি বড় বড় হল ঘরের অস্তিত্বের কথা সুয়ান জাং লিখেছেন, যা থেকে তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত বিশালত্বের ধারণা লাভ করা যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বিরল, এরূপ উল্লেখও সুয়ান জাং করেছেন। প্যারা করে দেখো, সুয়ান জাং এর বিবরণ যথার্থ, কারণ খ্রিস্টীয় 7ম শতকের দ্বিতীয় ভাগে প্রায় 10 বছর নালন্দায় পড়াশোনা করেছিলেন। 676 থেকে 685 খ্রিস্টাব্দ চৈনিক পরিব্রাজক তথা বৌদ্ধ পণ্ডিত ই জিং তিনি তার বিবরণে লিখেছেন, যা তার সময়কালের নালন্দার ছাত্র সংখ্যা 3000 থেকে 3500। এখানে 8টি হলঘর ছাড়াও রয়েছে 300টি ছোট বড় কক্ষ। প্রায় 200টি গ্রামের রাজস্ব নালন্দা ভোগ করছে। নালন্দা প্রত্নস্থলের বর্তমান অবশেষে এই বক্তব্যের সত্যতার পরিচায়ক। ইৎসিং আরও লিখেছেন যে সমসাময়িক সময়ে ভারতে আগত প্রায় 60 জন চৈনিক পরিব্রাজকের মধ্যে সকলেই নালন্দা ঘুরে গেছেন। শিলভদ্র পরবর্তী আচার্যদের মধ্যে তিনি চন্দ্রকীর্তি, শান্তিদেব, শান্তিরক্ষিত প্রমুখের নাম উল্লেখ করেছেন। হর্ষবর্ধনের পরে 8ম থেকে একাদশ শতক পর্যন্ত পূর্ব ভারতের শাসক পরিবার রূপে সহজান ধর্মাবলম্বী পাল শাসকগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেন। পাল বংশের শাসক মহিপাল
নালন্দার সংস্কার সাধন করেছিলেন। পাল শাসনের অবসানের পর পূর্ব ভারত থেকেও বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং নালন্দার জৌলুস ক্রমশ কমতে থাকে। শেষে ত্রয়োদশ শতকের গোড়ার দিকে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খলজির পূর্ব ভারত আক্রমণের সময় নালন্দা কার্যত বন্ধ হয়ে যায়। স্থাপত্য কর্মেও প্রভূত আঘাত হানা হয়। এরপরেও মুদ্রদ্ভদ্র নামে এক ভিক্ষু সংস্কারের চেষ্টা করেন, কিন্তু পুনরায় দুই ব্রাহ্মণ নালন্দায় অগ্নি সংযোগ করেন। পরবর্তী প্যারা দেখো, 1807 থেকে 1814 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলের সার্ভে করার সময় ফ্রান্সিস বুকানন নালন্দার ধ্বংসস্তূপের সন্ধান পান। এর প্রায় 1 শতক পরে প্রথমে 1915 থেকে 1937 সালের মধ্যে এবং স্বাধীনতা লাভের পর 1974 থেকে 1982 সালের মধ্যে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ পদ্ধতিগতভাবে নালন্দার প্রত্নস্থলে বিস্তারিত উৎখনন চালায় এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করে। এর ফলে নালন্দার ঐতিহ্যবাহী শিক্ষামূলক প্রতিষ্ঠানের স্থাপত্য কাঠামো ও অন্যান্য অবশেষ বর্তমানে দর্শক, পর্যটক ও গবেষকদের জন্য প্রতীয়মান। ইউনেস্কো 2016 সালে প্রায় 23 হেক্টরের এই সম্পত্তিটিকে উন্নত মানের বৌদ্ধ স্থাপত্যের বাহক রূপে ও প্রাচীন একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য বহন করার কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রদান করেছে। ইউনেস্কো কনভেনশন দলিলে লেখা হয়েছে, এই লেখাটা এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে, না লিখলেও কোনো অসুবিধা নেই, তবে লিখলে ভালো হবে। এর পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। বিশাল এলাকা জুড়ে প্রসারিত নালন্দার ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে ইট দিয়ে তৈরি 11টি মঠ, চৈত্য, সংঘারাম, ক্লাসঘর, বুদ্ধমূর্তি ইত্যাদি। পশ্চিম দিকের প্রবেশ পথ দিয়ে ঢুকে দক্ষিণে অবস্থিত সংঘারাম দুটির বড়টি ক্লাসঘর, ছোটটি বাসস্থান। এর সামনে 31 মিটার উঁচু প্রধান স্তূপ, যার আকার বারবার নির্মাণ ও সংস্কারের ফলে স্থাপত্যগত বিবর্তন ঘটেছে। পণ্ডিতদের অনুমান বর্তমান স্তূপটি 6ষ্ঠ পর্যায়ের নির্মাণ। গর্ভ মন্দিরে তারা ও আরও অনেক দেবতার উপস্থিতি, প্রদক্ষিণ পথও আছে। পূর্ব দিকে পাল রাজাদের সময়কালে নির্মিত মনাস্ট্রি 1/1 এ ও 1 বি, এগুলি ছিল বেশ আকর্ষণীয়। মনাস্ট্রি 5 এ সারিবদ্ধ কক্ষ, 6 চুল্লি ইত্যাদির অস্তিত্ব আজও রয়েছে, যা নালন্দার প্রাচীন ঐতিহ্যের বার্তা বহন করে চলেছে। আদি মধ্যযুগীয় ভারতের বৌদ্ধ দর্শন ও শিক্ষা সংস্কৃতির উজ্জ্বল অস্তিত্ব নালন্দার মধ্য দিয়ে জীবন্ত ছিল এবং যথার্থ কারণেই এই প্রত্নস্থল ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। এই ছিল প্রাচীনকালে ভারতের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে নালন্দা প্রত্নস্থল বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে 1000 শব্দের প্রতিবেদন। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপার দুটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের এই প্রাচীনকালের প্রত্নস্থল হিসেবে বা স্থাপত্য নিদর্শন হিসেবে খাজুরাহের মন্দিরও লিখতে পারো, যার উপরে একটি ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক